শাহেদ ফেরদৌস হিরো নিজেকে পুড়িয়ে কাট করে তারপরে এই কক্সবাজারের মতো রাগাব্বলদের শহরে টিকে আছে। এই বাংলাদেশে একবার গণ অভ্যুত্থান হয়েছে মানে বারবার হবে। এক শ্রেণীর রাজনৈতিক দুর্বৃত্ত সব জায়গায় তারা একেবারে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আপনি যখন মনে করবেন আপনি রাজা বনে গেছেন, তখন আপনার দিন শেষ। এই কক্সবাজারের অনুসন্ধানী সাংবাদিকদের বড়ই অভাব, সবসময় অভাবটা ছিল। যে কয়েকজন অনুসন্ধানী সাংবাদিকতা করে বা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে, তাদের মধ্যে শাহেদ ফেরদৌস হিরো অন্যতম। শাহেদ ফেরদৌস হিরো একদিনে জন্ম নেয় নাই, কিন্তু শাহেদ ফেরদৌস হিরো নিজেকে পুড়িয়ে কাট করে তারপরে এই কক্সবাজারের মতো রাগাব্বলদের শহরে টিকে আছে। এই হিরোকে মামলা করে দমন করা যাবে না, কারণ এখানে আমরা যারা সহকর্মী, অন্তত বাগা বাগা এরকম সহকর্মী এখানে আছে যারা ফেলে কেউ চলে যায় না, যারা ক্ষমতাকে সবসময় চ্যালেঞ্জ করতে ভালোবাসে। সুতরাং কলম দমাতে চেষ্টা করবেন না, সেটি যেই দলে হোক, যারাই আশ্রয় দেন, যারাই প্রশ্রয় দেন, তাকে দমন করা যাবে না। অন্তত অনুসন্ধানী সাংবাদিক যারা আছে, যারা কলমকে ভালোবেসে নিজের জীবনকে রাজপথে উৎসর্গ করেছে, কলমকে লিখে দিয়েছে শহীদি তাকমা দিয়ে, তাদেরকে দমন করা যায় না, আপনারা ভুলে গেছেন। আর আপনারা যারা মামলা হামলার জন্য সাংবাদিকের বিরুদ্ধে পরামর্শ দেন, তারাও ভুলে গেছেন মামলা করে সাংবাদিকদের দমন করা যায় না, তাদেরকে আরো উচ্চ মহাকাশে পৌঁছে দেওয়া যায়। আমি যে আজকে এখানে দাঁড়িয়েছি, এটা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি হিরুর জন্য কেন দাঁড়াবো? আমি জসিমের জন্য কেন দাঁড়াবো? আমি নিহাদের জন্য কেন দাঁড়াবো? আমার কাজ তো দাঁড়ানো নয়, আমার কাজ লিখা, আমার কাজ ভিজুয়ালি তুলে ধরা। বাংলাদেশে 24-এ একটি গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে বড় বড় লোকেরা, বড় বড় সুশীলরা বড় বড় কথা শুনিয়েছিল আমাদের সংস্কার হবে। সেই সংস্কার কোথায়? যেই সংস্কারের অপেক্ষায় আমরা সবাই ছিলাম, সেই সংস্কার কোথায়? আমার ভাই হিরু যখন সত্যটা তুলে ধরলো, তার বিরুদ্ধে কেন মামলা নেওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগে গেলেন? আমি রাজনৈতিক নেতাদের অনুরোধ করছি, আপনাদের চরিত্র পাল্টান। এই বাংলাদেশে একবার গণ অভ্যুত্থান হয়েছে মানে বারবার হবে। আপনি যখন মনে করবেন আপনি রাজা বনে গেছেন, তখন আপনার দিন শেষ। আমরা আশা করেছিলাম 24-এর পরে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর নির্দিষ্ট কোন দলের সরকার যেহেতু নেই, এই সরকার হবে সমস্ত মানুষের সরকার, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। আমার প্রশ্ন জাগে, আরাফাতের বিরুদ্ধে অসংখ্যবার লেখালেখি হয়েছে, অসংখ্য ভুক্তভোগী অভিযোগ দিয়েছে, কিন্তু তার উপর বড় আব্বার ছায়া আসছে, সেজন্য আপনি কোনো অভিযোগ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেননি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এই যদি বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশে সাংবাদিকতা কতখানি নিরপেক্ষ হবে, কতখানি সত্য তুলে ধরতে পারবে, সেটাই প্রশ্ন রেখে শেষ করছি আমার বক্তব্য। শাহেদ ফেরদৌস হিরো কক্সবাজারে যে সমস্ত সাংবাদিকরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে লিখে, তাদের মধ্যে একজন। একটি সাধারণ রিপোর্ট করতে একদিন সময় লাগে, কিন্তু একটি অনুসন্ধানে রিপোর্ট করতে যে সময়টুকু লাগে, সেই সময়টুকু দিয়ে যারা লিখেন তাদের মধ্যে অন্যতম আমাদের হিরো। কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করলাম 5 আগস্টের পরে যখন নতুন বাংলাদেশে মানুষের কথা বলার মানুষ স্বাধীনতা পেয়েছে, কথা বলতে পারছে, তখন সেই মুহূর্তে এক শ্রেণীর রাজনৈতিক দুর্বৃত্ত যারা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সব জায়গায় তারা একেবারে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আমরা যখন এই মামলা হওয়ার পরে বিএনপির নেতৃবৃন্দদের সাথে কথা বললাম, তারা আমাদেরকে জানালো আরফাত তাদের কোনো দলীয় পদে নাই, আমরা নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে কথা বলতে চাই না। যারা সাংবাদিকতা করেন তারা কোনো দলকে ধারণ করতে পারেন না, কিন্তু আরফাত যদি কোনো দলেই যদি না থাকে, তাহলে তাকে সেখানে শেল্টার দেয় কারা? আমরা যখন খবর নিয়ে দেখলাম কুটবাজার থেকে ভিতরে গিয়ে এপাশে যতগুলো পাহাড় আছে, সেখানে আরফাতের কথা ছাড়া নাকি সেখান থেকে মাটি আসে না। এখন সেই জায়গায় যদি পাহাড় ধ্বংস হয়ে যায়, সেই জায়গায় মাটি বিক্রি করতে করতে তার নাম যদি ডাম্পার আরফাত হয়ে যায়, পুলিশ যদি ব্যবস্থা নিতে না পারে, বন বিভাগ যদি ব্যবস্থা নিতে না পারে, আমাদের যারা সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তার কিছু হলে যদি তার জন্য কল করে, আবার সে যখন কোনো অপরাধ করে ফেলে তখন বলে তাকে আমরা চিনি না, তাহলে এতে নিঃসন্দেহে বোঝা যায় একে আসলে যারা প্রশ্রয় দিচ্ছেন
তারা তার সকল অপকর্ম থেকে সেখানে তারা পার্সেন্টেজ নিচ্ছে। তথাকথিত একজন বালুকে খুব উখিয়ার একজন রাজনৈতিক নেতার নামধারী একজন ব্যক্তি মামলা করেছে। এরই ভিত্তিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত সুদীপ, আপনারা যারা শুনছেন সকলের অবগতি জানাচ্ছি, সাংবাদিকতার কলম সবসময় সত্যের পথেই চলে। যদি এই সংবাদটুকু সত্য হয়ে থাকে, এটি যখন মামলায় যখন আদালত গড়িয়েছে, যদি সংবাদ যদি সত্য হয়ে থাকে, এই সংবাদ যদি সাংবাদিকতায় যদি একটি কথাও যদি মিথ্যা না হয়, আমরা আশা করছি আদালত সুষ্ঠু বিচারের মাধ্যমে তাকে আইনের আওতায় আনবেন। দীর্ঘদিন ধরেই আসলে এই পেশার সঙ্গে আছি, এবং শুধু আজকে বলে নয় বা সাহেব ফেরদৌস ফিরু ভাই বলতে নয়, অনেকে আমরা নিউজ লেখার পরে এই নির্যাতন এবং এই যে আচরণ মামলাবাদী থেকে শুরু করে অপরাধীরা আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, বিশেষ করে প্রশাসন বা রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছে তাদের এক ধরনের ছত্রছায়া বলা যায়। তারা এই সুযোগটা কাজে লাগিয়ে মূলত সাংবাদিকদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাদেরকে এই যে রাজনৈতিক লেজুর ভিত্তিতে জড়িয়ে ফেলে। যখন একজন সন্ত্রাসী রাজনৈতিক লেজুর ভিত্তিতে জড়িয়ে যায়, তখন সংবাদ মাধ্যমকে ঘায়েল করার চেষ্টায় ওই নেতার পিছনে থাকা এই সন্ত্রাসী বাহিনীগুলো মূলত এই সমস্ত মামলাবাজি থেকে শুরু করে যাবতীয় বিষয় নিয়ে লিপ্ত হয়ে যায়। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা দাঁড়িয়েছি, সংবাদ প্রকাশ এবং অনিয়ম দুর্নীতি করার কথা সাংবাদিকদের, কিন্তু সেই খবর যখন সাংবাদিকরা তুলে ধরলো, তখন হচ্ছে তাদের বিরুদ্ধেও আবার মামলাবাজিতে লিপ্ত হলো। আবার সেটি প্রকাশিত হলো কি একটি রাজনৈতিক দলের একজন নেতা পর্যায়ের মানুষের কাছ থেকে। এটি শুধু আজকের ঘটনা নয়, ধারাবাহিকভাবে আমরা প্রতিনিয়ত এই ঘটনাগুলোর জন্য ভুক্তভোগী হচ্ছি। আমরা দেখতে পেরেছি আমাদের সকলের প্রিয় ফিরু ভাইয়ের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে একজন নেতা দ্বারা, সেটি কেবল ভিত্তিহীন না, এটি একটি অপচর্চা। আমরা দেখতে পেরেছি যে প্রশাসন ফ্যাক্ট চেক ছাড়া কিভাবে আসলে একজন সাংবাদিকের বিরুদ্ধে এরকম মামলা নিতে পারে এবং তদন্তের দিকে আগাতে পারে। এটি আসলে খুবই লজ্জাজনক। অতীত থেকে এখনো পর্যন্ত যে সব বিষয় তুলে ধরা হয়েছে, যে সব বিষয়ে জনগণ কখনোই অবগত ছিল না, সে সব বিষয়গুলো এসেছে সংবাদ মাধ্যম থেকে, গণমাধ্যম থেকে এবং সাংবাদিকের হাত ধরে। এবং যে সত্য মিথ্যা প্রকাশ এবং যে সত্য মিথ্যা বাছাইয়ের যে বিষয়, এই সবগুলো এসেছে আসলে এই গণমাধ্যম থেকে। আমাদের জানতে হবে যে সন্ত্রাস আর কলম কখনোই একসাথে চলে না। যে হাতে আপনি কলম ধরবেন সে হাতে আপনি সন্ত্রাসবাদী করতে পারেন না, এবং যে নেতৃত্বের নামে আপনি কখনো অপচর্চা করতে পারেন না। যদি অপচর্চা করেন, সেই অপচর্চায় ভবিষ্যতে আপনার কাল হয়ে দাঁড়াবে। আমরা দেখতে পেরেছি এখনো পর্যন্ত যে গণমাধ্যমের স্বাধীনতার নাম নিয়ে যে ভাঙিয়ে খাওয়া হচ্ছে, যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হচ্ছে, আমরা আদৌ স্বাধীন কিনা সেটি এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন।